বুটস্ট্র্যাপ সম্পর্কে জানবো। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো অ্যাকচুয়ালি সিএসএস ফ্রেমওয়ার্ক বলবো। তবে বুটস্ট্র্যাপ এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে সিএসএস এর যত কাজ লাগে, যেরকম কাজ দরকার পড়ে, যেমন এইচটিএমএল এর যে যা যা ট্যাগ দরকার পড়ে সবগুলা নিয়ে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা স্টাইল করেছে, যেটা ইউজ করলে আমরা ইজিলি এইচটিএমএল সিএসএস না জেনেও জাস্ট পড়তে জানলেই হবে, ইংলিশ পড়তে জানলেই হবে, আমরা একটা ওয়েবসাইট কিন্তু তৈরি করতে পারবো এইচটিএমএল সিএসএস বেসিক না জেনেও। আর জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক এই জন্যই বলছে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের ন্যূনতম যেসব জাভাস্ক্রিপ্টের কাজ থাকে, যেমন একটা ইমেজ স্লাইডার, একটা পপ আপ বক্স, মডেল বক্স বা অ্যাকর্ডিয়ন বা কার্সেল, এই টাইপের কিছুর জন্য জাভাস্ক্রিপ্টের যত রকমের প্লাগইন দরকার তা বুটস্ট্র্যাপ দিয়ে দিয়েছে। এর কারণে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক সহ। ঠিক আছে, এখন অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ ইউজ করলে কি কি হবে এখানে বলা আছে যে প্রি প্রসেসর। এটা এটা বলতে এটা বোঝাচ্ছে যে জাস্ট সিএসএস কে আরো লেস করছে এটাকে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ান ফ্রেমওয়ার্ক এভরি ডিভাইস, মানে একটাই ফ্রেমওয়ার্ক ইউজ করবে এবং প্রত্যেকটা ডিভাইসে আমার ওয়েবসাইটটা কি রেসপন্সিভ হয়ে যাবে, সাপোর্টেড। আর এটা হচ্ছে ফুল অফ ফিচার, অনেকগুলো ফিচার নিয়ে এই বুটস্ট্র্যাপ তৈরি। তো আমি নিচের দিকে যাচ্ছি না, এরা কিছু ডেমো দিছে। তো এরপর গেটিং স্টার্টেড, আমি সরাসরি শুরু করি কিভাবে আমার ওয়েবসাইটে এই বুটস্ট্র্যাপ ইউজ করব, কিভাবে বুটস্ট্র্যাপকে ডাউনলোড করব, কি কি ইউজ করা লাগবে। তো বুটস্ট্র্যাপ গেটিং স্টার্টেড যখন ক্লিক করবেন তখন দেখেন যে বুটস্ট্র্যাপ ফার্স্ট স্টেপ হচ্ছে ডাউনলোড অপশন। বুটস্ট্র্যাপকে অবশ্যই ডাউনলোড করে ইউজ করতে হবে, অথবা সেকেন্ড স্টেপ হচ্ছে বুটস্ট্র্যাপ সিডিএন। সিডিএন মিন্স হচ্ছে কি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যারা আমাকে কি করতেছে, কন্টেন্ট ডেলিভার করতেছে। তো বুটস্ট্র্যাপের সিডিএন আছে। এখন প্রথমে আমি ডাউনলোডের বিষয়টা বলি। ডাউনলোড যেটা, সেটা হচ্ছে আমাদের অফলাইন ভার্সনের কাজ করার জন্য, অফলাইন ভার্সনে দ্যাট মিনস আমি আমার লোকাল হোস্টে একটা কাজ করছি। সাপোজ আমি একটা প্রজেক্ট করলাম যে আচ্ছা আজকে যেটা করবো সেটা হচ্ছে কুইক স্টার্ট প্যাক। কুইক স্টার্ট প্যাক এটা দিয়ে আমরা প্রত্যেকটা সাইট রেডি শুরু করব। তো এটা হচ্ছে মনে করেন আমার একটা প্রজেক্ট। তো আমার প্রজেক্টে আমি বুটস্ট্র্যাপ সাপোর্ট দিব। তো বুটস্ট্র্যাপে তিন ধরনের ডাউনলোড অপশন দিয়েছে। একটা হচ্ছে ডাউনলোড বুটস্ট্র্যাপ, ডাউনলোড সোর্স, একটা হচ্ছে ডাউনলোড সেস। তো বুটস্ট্র্যাপ ডাউনলোড বুটস্ট্র্যাপ যেটা, সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাইল যেগুলো আমি ইউজ করব। বুটস্ট্র্যাপে যেসব ফাইলগুলো ইউজ করবো সেটা হচ্ছে ডাউনলোড বুটস্ট্র্যাপে আছে। এরপর ডাউনলোড সোর্স, অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপে অনেকগুলো সোর্স ফাইল আছে, প্রত্যেকটা ইউজ, যেমন একটা সাপোজ একটা সিএসএস H1, তার ইউজ সম্পর্কে এখানে সোর্সের মধ্যে আছে। তো অ্যাকচুয়ালি সোর্স এবং সেস এগুলো লাগবে না, কারণ আমরা ওয়েবসাইট দেখেই তাদের ইউজটা দেখতে পারবো। ঠিক আছে, তো ফার্স্ট কাজ ডাউনলোড বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ ডাউনলোড করার পর জিপ ফাইলটা ওপেন করলে দেখবেন যে বুটস্ট্র্যাপ আমাদেরকে কি কি দিচ্ছে। একটা ফোল্ডার বুটস্ট্র্যাপ 3.3.5 ডিস্ট্রিবিউট ফোল্ডার। তো এর মধ্যে তিনটা ফোল্ডার আছে, একটা হচ্ছে জ্যাজ, একটা হচ্ছে ফন্টস, আর একটা হচ্ছে সিএসএস। তো এই তিনটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ জ্যাজ ফাইল দিচ্ছে, কিছু ফন্টস দিচ্ছে আইকনের জন্য, আর কিছু সিএসএস দিচ্ছে। তো আমি এই তিনটা ফাইল তিনটা ফোল্ডারে নিয়ে নিলাম, যেহেতু তিনটাই আমার লাগবে। এবার দেখেন সিএসএস ফোল্ডার, আমি সিএসএস ফোল্ডারে গেলাম। বুটস্ট্র্যাপ কিভাবে দিচ্ছে দেখেন। হ্যাঁ, তাদের ফোল্ডার ডিস্ট্রিবিউশনটা দেখেন এখানে, লেআউট। সিএসএস ফোল্ডারে তারা 6টা ফাইল দিয়েছে, 6টা ফাইল। তার মধ্যে বুটস্ট্র্যাপ সিএসএস এবং বুটস্ট্র্যাপ মেইন সিএসএস দুইটা একই, বুটস্ট্র্যাপ থিম সিএসএস এবং থিম মেইন সিএসএস একই, আর দুইটা ম্যাপ দুইটাও একই। আমি ম্যাপ দুইটা আগে বাদ দিলাম। বুটস্ট্র্যাপ মেইন সিএসএস এবং বুটস্ট্র্যাপ সিএসএস যেটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ আমাকে কি করছে, আমাকে যেটা দিচ্ছে। আর বুটস্ট্র্যাপ থিম সিএসএস হচ্ছে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের যে থিম স্টাইল গুলো আছে, ডিফল্ট স্টাইল, যে ডিফল্ট স্টাইল গুলো আছে সেগুলোর জন্য হচ্ছে কি থিম সিএসএস। তো আমরা অবশ্যই বুটস্ট্র্যাপ ইউজ করবো ঠিক আছে, কিন্তু তাদের স্টাইল ইউজ করবো না খুব একটা। তো আমি থিম সিএসএসটা বাদ দিলাম। অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের বলবো না, এটা হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ, টুইটারের যেই ডিফল্ট কিছু স্টাইল আছে সেগুলো। তারপর এই দুইটা ফাইল, একটা হচ্ছে কম্পাইল, আরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কম্প্রেস আর একটা আনকম্প্রেসড। তো মিনিফাইড যে ভার্সনটা সেটা হচ্ছে কম্প্রেস, যেটাকে পড়া যাবে না। আরেকটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ সিএসএস, এটাকে পড়া যাবে। আমি দুইটা রাখলাম, আপাতত দুইটা রাখলাম। এরপর ফন্টস ফোল্ডারে দেখেন, ফন্টস ফোল্ডারে কিছু ফন্টস আছে, এবং এটা একই ফন্ট, অ্যাকচুয়ালি ফাইল একটাই, কিন্তু এটাকে বিভিন্ন ভার্সনে কনভার্ট করছে।
বিভিন্ন ব্রাউজারের জন্য, যেমন ইওটি। ইওটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, ঠিক আছে। এসভিজি সাফারির জন্য। টিটিএফ অ্যাকচুয়ালি ট্রু টাইপ ফাইল, এটা এটা সব জায়গায় সাপোর্ট করে, যেমন কম্পিউটার, মোজিলা ফায়ারফক্স এগুলো। তারপর হচ্ছে অফ, আবার আর হচ্ছে অফ টু, এগুলো হচ্ছে আপনার ক্রোম এবং অপেরা এগুলোর জন্য। অ্যাকচুয়ালি ক্রোমে আবার এসভিজি সাপোর্ট করে, ওয়েবকিটের যেগুলো সফটওয়্যার এগুলো। তো এই ফন্টস গুলা দিল বুটস্ট্র্যাপ আমাকে দিচ্ছে। এই ফন্টস গুলা কি? এই ফন্টস গুলা হচ্ছে গ্লিপ আইকন। বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি আমাকে কিছু আইকন দিচ্ছে। আমি যদি কম্পোনেন্টসে যাই, এই যে আইকন যেটা দিচ্ছে, এই আইকন গুলা ফন্ট আকারে কনভার্ট করা। আমরা ফন্ট অসাম ইউজ করছি না, সেই ফন্ট অসামের মতোই এটাও একটা ফন্ট, এগুলাকে আইকন গুলাকে ফন্টস হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রিমিয়াম ফন্ট। এগুলা প্রায় প্রিমিয়াম ফন্ট, সবগুলো প্রিমিয়াম ফন্ট। এগুলা পুরো প্যাকেজটা হচ্ছে প্রায় $59 মনে হয়, $59 কি একটা প্যাকেজ। এটা বুটস্ট্র্যাপ আমাকে ফ্রি দিচ্ছে, বুটস্ট্র্যাপ আমাকে ফ্রি দিচ্ছে। তো ফন্টস গেল। তারপর জেএস এ আসি। জেএস এর তিনটা ফাইল আছে, একটা হচ্ছে npm js, একটা হচ্ছে bootstrap min js, একটা হচ্ছে bootstrap js। bootstrap js এবং min js দুইটাই একই, একটা হচ্ছে কম্পাইলড, একটা হচ্ছে আনকম্পাইলড। npm js টা কি? npm js যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি bootstrap এর প্রত্যেকটা ফাইলের সোর্স, মানে কোন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আলাদা আলাদা প্লাগইনের কি সোর্স গুলো কি ওখানে উল্লেখ করা আছে। যেমন npm js এ দেখেন, যেমন ট্রানজিশন জেএস, অ্যালার্ট জেএস, প্রত্যেকটা কোথায় কোথায় আছে সেগুলো জাস্ট উল্লেখ করছে, জাস্ট কি কি লাগবে যদি আমরা ইয়ে করি, গিট করি তাহলে। তো আমরা npm js টা আমাদের লাগবে না, এগুলা আমরা শুধুমাত্র bootstrap js ইউজ করলেই আমাদের কাজ হবে। সাপোজ আমি npm js টা ডিলিট করি, লাগবে না। হ্যাঁ বলেন। হ্যাঁ, কমান্ড মোডে কাজ করার জন্য, এই যে গিটে কাজ করতে গেলে তখন, ঠিক আছে। তো আমরা এখন গিটে কাজ করবো না, এত অ্যাডভান্সে যাচ্ছে। এরপর এরপর কি আছে, বুটস্ট্র্যাপ জেএস এবং মিন জেএস আছে। সো আমরা বুটস্ট্র্যাপ মিন জেএস রাখলাম, একটাই রাখলাম। সিএসএস এর দুইটা রাখছি কারণ সিএসএস আমরা একটু দেখবো খুলে, জেএস এখন আপাতত দেখার দরকার নেই। এরপর আমার একটা ওয়েবসাইটে কি হবে, একটা অবশ্যই index.html ফাইল, আমার কুইক স্টার্ট প্যাক, যে কোনো ওয়েবসাইটে একটা index.html ফাইল থাকে। আরেকটা থাকে হচ্ছে কি style.css, অবশ্যই সিএসএস এর জন্য। এরপর ইন্ডেক্স এইচটিএমএল টা কিভাবে কি হওয়া উচিত, তার আগে আমরা ফন্ট অসাম সাপোর্টটা দিয়ে দিই। যদি বা আমাদের বুটস্ট্র্যাপ কিছু আইকন দিচ্ছে, তারপরও ফন্ট অসাম সাপোর্টটা আমরা দিয়ে দিই, কারণ ফন্ট অসামের যে আইকন সেগুলো আবার বুটস্ট্র্যাপে পাবো না। ফন্ট ওইটা ফুল ভার্সন, ওটাকে রিড করা যাবে, বুটস্ট্র্যাপ মেইন জেএসটাকে রিড করা যাবে না। আচ্ছা আমি দুইটা রাখি, ঠিক আছে, দুইটা রাখলাম। আমি একটু এখান থেকে দেখে দিই। বুটস্ট্র্যাপ মেইন জেএস এক লাইনে কমপ্লিট, পুরো প্রোগ্রামিংটা এক লাইনে কমপ্লিট। বুটস্ট্র্যাপ জেএস যেটা হচ্ছে ডিফাইন করছে, কমেন্টস এর মাধ্যমে বলছে কোথায় কি আছে, কি ইউজ করছে, এই ফাংশনটা কেন ইউজ করছে, এগুলা বলা আছে। জাস্ট এটা ওইটার আনকম্প্রেসড ভার্সন, ঠিক আছে। এনিওয়ে, এবার আসি ফন্ট অসাম। আমি ফন্ট অসাম ডাউনলোড করলাম, ফন্ট অসাম সহ সাপোর্ট দিয়ে দেই। ফন্ট অসামে কি কি আছে, ফন্টস আছে প্লাস সিএসএস আছে। তো আমাদের অ্যাকচুয়ালি ফন্টস ফোল্ডার একটা আছে, সেজন্য আমাদের ফন্টস ফোল্ডারটা নেওয়া লাগবে না, শুধুমাত্র ফন্টসটা নিলাম। সিএসএস ফোল্ডার থেকে আমরা মিনিফাইড সিএসএসটা নিলাম, ঠিক আছে, ক্লোজড। এবার index.html, আমাদের কি একটা index.html আছে। index.html একটা বেসিক মার্কআপ, অবশ্যই যে কোনো ওয়েবসাইটে একটা বেসিক মার্কআপ দরকার পড়ে, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ থেকে নিব। বুটস্ট্র্যাপে একটু গেটিং স্টার্টেড একটু নিচে গেলে দেখেন এখানে বেসিক টেমপ্লেট নামে একটা মেনু আছে, জাস্ট ওখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন একটা টেমপ্লেট মার্কআপ দিয়ে দিচ্ছে। সো আমি এটা কপি করলাম এন্ড এখানে নিলাম। আমি এটাকে একটু সাজাই, এটা হচ্ছে আমার সেই বেসিক।
এটা হচ্ছে আমার বেসিক মার্কার। এখানে কি কি আছে? অবশ্যই শুরুতে ডক্টর HTML, দেন HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ। HTML একটা ল্যাঙ্গুয়েজ সে সিলেক্ট করছে কোন ল্যাঙ্গুয়েজে লিখবে। তারপর হেড, হেড শুরু হেড শেষ, বডি শুরু বডি শেষ। হেডের মধ্যে প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার সেট। মেটা ক্যারেক্টার সেট বলতে অ্যাকচুয়ালি আমার কোডটা কোন ক্যারেক্টার সেটে লেখা হয়েছে। হ্যাঁ, UTF-8 অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে UTF-8 এর আন্ডারে। সো UTF-8 অবশ্যই। তারপর হচ্ছে HTTP প্রোটোকলের জন্য, HTTP ইকুইপমেন্ট এর জন্য যেই চেকিং ভার্সনটা অ্যাকচুয়ালি কোন কোন প্রোটোকলে এটা কাজ করবে, দ্যাট এটা অ্যাকচুয়ালি W3 স্কুল ভ্যালিডেট হয় না। ঠিক আছে, সো এটা আমি কেটে দিলাম। এর পরের অংশ মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট ওয়েট ইকুয়াল টু ডিভাইস ওয়েট ইনিশিয়াল স্কেল 1। এটা হচ্ছে ভিউপোর্টের জন্য ডিসপ্লে ভিউপোর্ট। প্রত্যেকটা ডিসপ্লে একটা ভিউপোর্ট থাকে যেটা হচ্ছে আমার ডিসপ্লের পাওয়ার বা রেজুলেশন কি করে, কন্টেইন করে, তাই না, রেজুলেশন রাখে। সো এই ভিউপোর্টের কাজ, HTML এর ভিউপোর্ট, এটার কাজ হচ্ছে সে ডিসপ্লের ভিউপোর্ট থেকে তার উইডথ, রেজুলেশন মানে ডিসপ্লের উইডথ, তো উইডথটা নিয়ে নেওয়া। সে নিয়ে কি করবে, আমার এই উইডথটাকে, আমার কন্টেন্টের উইডথটাকে কি ডিভাইসের উইডথ হিসেবে কনভার্ট করবে। সেক্ষেত্রে আমি কি করতে পারবো, বিভিন্ন ডিভাইসকে বিভিন্ন রকমের ডিভাইসকে ট্র্যাশ করতে পারবো। আমার তখন আমার ওয়েবসাইট রেসপন্সিভ করলে কি হবে, বিভিন্ন ডিভাইস ট্র্যাশ করে আমার ওয়েবটা কি করবে, রেসপন্সিভ হবে, আমার ওয়েবসাইটটা কি রেসপন্সিভ হবে। মূলত এই লেখাটুকু দিতে হয়। এই মেটা ট্যাগ ভিউপোর্ট, নেম ভিউপোর্ট, এটা দেওয়া লাগে হচ্ছে শুধুমাত্র রেসপন্সিভ করার জন্য, একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করার জন্য। আমি কমেন্টসটা ডিলিট করে দিলাম। এরপর টাইটেল আছে, আমি বুটস্ট্র্যাপ টাইটেলটা রাখলাম। এরপর কমেন্টসে বলছে বুটস্ট্র্যাপ লিংক করা আছে সিএসএস ফোল্ডারে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, এটা অটো লিংক করা আছে। দেখেন সিএসএস ফোল্ডারে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস আছে, এটা লিংক করলাম। তো আমার একটা ফাইল আছে যেটা হচ্ছে স্টাইল সিএসএস, সেটাকেও কল করে দিই বুটস্ট্র্যাপের নিচে স্টাইল ডট সিএসএস। তারপরে দুইটা ফাইল কল করা হয়েছে, একটা হচ্ছে, আচ্ছা এটা একটা কমেন্টস অবশ্যই, আর এটাও একটা কমেন্টস, কিন্তু এটা হচ্ছে কন্ডিশনাল কমেন্টস, এটাকে বলা হয় কন্ডিশনাল কমেন্টস। তো কন্ডিশনাল কমেন্টস কেন, অবশ্যই আমাদের ব্রাউজারকে যদি ডিটেক্ট করতে হয়, যেমন এখানে যেটা বলা হয়েছে, প্রত্যেকটা ব্রাউজার কিন্তু ইজিলি খুব দ্রুত আপডেট হয়, কিন্তু আই আপডেট হয় না। তো আইতে লেটার ভার্সন 9 এর আগের ভার্সন গুলোতে অনেক কিছুই সাপোর্ট করে না, যেমন HTML5 সাপোর্ট করে না, তারপর CSS এর মিডিয়া কোয়েরি সাপোর্ট করে না। তো এইগুলো সাপোর্ট করার জন্য এখানে যেটা বলছে, একটা কন্ডিশনাল কমেন্টস এর মাধ্যমে ইফ লেটার i9 এর আগের ভার্সন যদি হয়, পুরনো ভার্সন যদি হয়, তাহলে এই দুইটা স্ক্রিপ্ট কি হবে, আমার ওয়েবসাইটে লোড হবে। কেউ যদি i8 দিয়ে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে, তখন এই দুইটা স্ক্রিপ্ট লোড হবে, আদারওয়াইজ হবে না। এই দুইটা স্ক্রিপ্টের কাজ কি, এই দুইটা স্ক্রিপ্টের মধ্যে প্রথম স্ক্রিপ্টটা হচ্ছে HTML5 sheaves। HTML5 sheave এর কাজ হচ্ছে i8 এর এবং i8 এর আগের ভার্সন গুলোতে, 9 এর আগের ভার্সন গুলোতে HTML5 এর এলিমেন্ট গুলোকে সাপোর্ট দেওয়া। যেমন আমি HTML5 এর এলিমেন্ট, কেউ একজন বলেন একটা এলিমেন্টের কথা বলেন, সেকশন, ক্যানভাস, SI, এগুলো HTML5 এর ট্যাগ। সো এই HTML5 এর ট্যাগ গুলো ইউজ করে যদি আমরা একটা ওয়েবসাইট করি, তখন i8 এ কেউ এটাকে যদি ভিজিট করে, তাহলে সেটা কি এলোমেলো হয়ে যাবে। সেকশন যেহেতু চিনবে না, সেহেতু কি এলোমেলো অবশ্যই হয়ে যাবে। তো HTML5 sheaf min.js এর কাজ হচ্ছে এই এইসব ট্যাগ, HTML5 এর ট্যাগ গুলোকে কনভার্ট করে HTML4 এ রূপান্তর করা। ঠিক আছে, যেমন সেকশন, সে div এ রূপান্তর হলে, div যেহেতু সেকশনের মতোই কাজ করে, সে div এ রূপান্তর হবে, aside div এ রূপান্তর হবে। এইভাবে হচ্ছে কি HTML5 এর ট্যাগ গুলোকে HTML4 এর ট্যাগে রূপান্তর করবে। দ্যাট মিন্স HTML5 sheaf হচ্ছে একটা কনভার্টার। ঠিক আছে, তো ট্যাগ কনভার্টার বলতে পারে। তো এটার কাজই হচ্ছে এটা। এরপরে আরেকটা ফাইল কল করা হচ্ছে রেসপন্স.js, রেসপন্স ডট min.js। এই জেএস এর কাজ হচ্ছে মিডিয়া কোয়েরিকে কল করা, মিডিয়া কোয়েরি রেন্ডার করা। যেমন মিডিয়া কোয়েরি বলতে আমরা উপরে ভিউপোর্ট দিয়েছিলাম, নেম মেটার নেম ভিউপোর্ট। তো এই ভিউপোর্ট আমরা কি করব, রেসপন্সিভ করার জন্যই কাজ করছি। তো রেসপন্সিভ সিএসএস এ গিয়ে কি করব, আমরা বিভিন্ন মিডিয়াকে কোয়েরি করব। বিভিন্ন মিডিয়া বলতে যেমন মনিটর একটা মিডিয়া, মোবাইল ডিভাইস একটা মিডিয়া, তারপর হচ্ছে প্রিন্টার, প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্টার একটা মিডিয়া, তারপর আবার হচ্ছে ট্যাবলেট, তারপর আইপ্যাড, আইফোন, এগুলো আছে। সো এগুলো আলাদা আলাদা মিডিয়া।
সবগুলোই স্ক্রিন মিডিয়া, প্রিন্টটা কিন্তু আবার আলাদা মিডিয়া। তো স্ক্রিন মিডিয়া তারপরে কিন্তু মিডিয়ার মধ্যে রেজুলেশনের পার্থক্য আছে। এই রেজুলেশনটা আমাকে কি করতে হবে, কোয়েরি করে রিসিভ করতে হবে, তাই না? যেহেতু কোয়েরি করে রিসিভ করতে হবে, এই কোয়েরিটা, এটার নাম হচ্ছে মিডিয়া কোয়েরি। সিএসএস এর একটা ফাংশন কোয়েরি আছে @ মিডিয়া। দেন এর মধ্যে দিতে হয় হচ্ছে আমি কি দিব, কোন কোন মিডিয়াকে, কোন কোন মিডিয়া এত পিক্সেল থেকে এত পিক্সেল, এত পিক্সেল থেকে এত পিক্সেল রিসিভ করার জন্য, কাউন্ট করার জন্য এই যে কোয়েরিটা ইউজ করবে, এই কোয়েরিটা নরমালি আই 9 এর আগের ভার্সন গুলোতে কি করে না, সাপোর্ট করে না। তো এটাকে সাপোর্ট দেওয়ানোর জন্যই রেসপন্স জয়েস। হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম ওয়েট, মিনিমাম ওয়েট, মিডিয়া কোয়েরি তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ওয়েট এবং মিনিমাম ওয়েট, অথবা মিনিমাম ওয়েট, শুধু মিনিমাম ওয়েট, অথবা দুইটাই ইউজ করা যায় একসাথে। এটা হচ্ছে কি, যেমন আমরা যখন রেসপন্সিভ করবো তখন দেখবো যে আমরা অবশ্যই প্রত্যেকটা ডিভাইসের জন্য তো রেসপন্সিভ করতে পারবো না, পারবো? ডিভাইস তো অনেকই আছে, অনেক আছে। তো যেমন আমরা কয়েকটা ডিভাইস কালেক্ট করব, যেমন এটা 1366 পিক্সেলের যে ডিভাইসটা, যেটা এখন বেশি ইউজ হয়। তারপর আরেকটা হচ্ছে স্কোয়ার সাইজ, যদি বা ইউজ হয় না তারপরে একটা করব স্কোয়ার সাইজের যেই 1024 পিক্সেলের যেই রেজুলেশনের কম্পিউটারটা, মনিটরটা, ওইটা। তারপর হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেট সবাই ইউজ করে, ট্যাবলেটের উইডও হয় 768 পিক্সেলের বেশি হয় না খুব একটা। তো ট্যাবলেট। তারপর হচ্ছে মোবাইল। ট্যাবলেটের পর থেকে যে এইসব আসবে 768 পিক্সেল, এর কম থেকে যত পিক্সেলের স্ক্রিনে আসুক সবগুলাই মোবাইল হিসেবে রিসিভ করবো। তো তার মানে আমি কি করলাম, একদম জিরো থেকে শুরু করে ট্যাবলেটের আগ পর্যন্ত হচ্ছে একটা কোয়েরি, ট্যাবলেট, ট্যাবলেটের একটা কোয়েরি। তারপর হচ্ছে ট্যাবলেটের পর থেকে আপনার 1024 পর্যন্ত একটা কোয়েরি, এরপর থেকে উপরে যা আছে সবগুলো একটা কোয়েরি, 4টা ডিভাইস। তো এই যে কোয়েরিটা করব, মিনিমাম মিনিমাম ওয়েট বা ম্যাক্সিমাম ওয়েট যা ইউজ করি না কেন, মিডিয়া কোয়েরি যেটা করব সেটাকে সাপোর্ট করানোর জন্য রেসপন্স যায়, সেটা নরমালি i8 এর আগে কি করে না, আপনার সাপোর্ট করে না। এনিওয়ে, এই হলো এই দুইটা ফাইলের। এরপর বডি, বডিতে অবশ্যই শেষের দিকে স্ক্রিপ্ট জেএস এর মাধ্যমে যে কোয়েরিটা কল করা আছে, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন জেএস কল করা আছে। তো যে কোয়েরি, যে কোয়েরি কি, যে কোয়েরি হচ্ছে একটা লাইব্রেরি, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, অ্যাকচুয়ালি অনেকগুলা ফাংশন দিয়ে, ফাংশনের মাধ্যমে যে কোয়েরিটা ক্রিয়েট করছে। অ্যাকচুয়ালি সিএসএস এর কিছু কিছু কাজ, ইফেক্টের কাজ, অ্যানিমেশনের কাজ, বা কিছু ইন্টারেক্টিভিটি নিয়ে আসার জন্য ওয়েবসাইটে, ক্লায়েন্ট সাইড ইন্টারেক্টিভিটি, যেমন আমি ক্লিক করলাম ক্লাস কালার চেঞ্জ হবে, বা ক্লিক করলাম আরেকটা কিছু আসবে, এই টাইপের কিছু কাজের জন্য jQuery ইউজ হয়। সো jQueryটা যেহেতু একটা লাইব্রেরি, সো লাইব্রেরিটা অবশ্যই কল করতে হবে, তারপর আমি আমার বাকি jQuery প্রোগ্রামটা লিখতে পারবো। কারণ আমি যে প্রোগ্রামটা লিখবো jQueryর মাধ্যমে, সেটা এটার উপর ডিপেন্ড করেই রান হবে। ঠিক আছে, এটার উপর, এটা যদি না থাকে তাহলে আমার প্রোগ্রামের, আমার লেখা প্রোগ্রামের কোডের কোনো কাজ, কোনো ভ্যালু নাই। ঠিক আছে, সো jQuery বিষয়টা আমরা আবার পরে জানবো। jQueryটা কল করে দিলাম, এটা হচ্ছে একটা কুইক স্টার্ট প্যাক। তো আমরা বুটস্ট্র্যাপের আগে ফন্ট অসামটাও কল করে ফেলি, ফন্ট। এনিওয়ে, একটা ওয়েবসাইটে যা যা থাকা দরকার, ফন্ট অসাম, বুটস্ট্র্যাপ, স্টাইল সিএসএস, আর স্টেপল 5 শিপ, রেসপন্স জেএস এবং jQuery, এবং বুটস্ট্র্যাপে jQuery তো কল করাই আছে। আমরা চাইলে আমাদের একটা jQuery ফাইল কল করতে পারি যেখানে আমরা কোড করব, চাইলে এটা করা যায়। তো আমরা একটা করে ফেলি, অ্যাক্টিভ জেএস নাম দিলাম, এবং অ্যাক্টিভ জেএসটা আমাদের জেএস ফোল্ডারে ক্রিয়েট করলাম। এনিওয়ে, এই হলো আমার কুইক স্টার্ট প্যাক। যে কোনো একটা ওয়েবসাইট শুরু করার আগে এই অংশটুকু সম্পূর্ণ লাগে আমাদের, তাই না? সম্পূর্ণ লাগে। সো আমি কুইক স্টার্ট প্যাকের জিপ করে রেখে দিয়েছি, এটার নাম দেই এবার বুটস্ট্র্যাপ। আমি বুটস্ট্র্যাপ ট্রাই করবো এখানে। আচ্ছা, হবে না, ওপেন করা আছে, থাক। এবার আমরা বুটস্ট্র্যাপের ইউজটা দেখবো। এখন দেখেন, আমরা এতক্ষণ এগুলো দেখেছি, এবার আসি বুটস্ট্র্যাপের সিএসএস ভার্সন। বুটস্ট্র্যাপ সিএসএস এর মধ্যে আমাকে কি দিচ্ছে? ফার্স্টে ওভারভিউ দিছে যে এইচটিএমএল এর যে বিষয়টা, এইচটিএমএল এর এটা কেন ইউজ করছে, HTML5 এর জন্য ডক টাইপ HTML, মোবাইলের জন্য ভিউপোর্ট ইউজ করছে, ঠিক আছে, এগুলো বলছে। এবার আসি কন্টেইনার সিস্টেমে। অবশ্যই নরমাল সিএসএস কি, রিসেট সিএসএস। আমরা এতদিন হয়তোবা গল্প শুনেছেন যে আমি বলে আসছি যে
রিসেট সিএসএস, এটা হচ্ছে নর্মালাইজ সিএসএস। সেই নর্মালাইজ সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস এ কল করা আছে, আই মিন বুটস্ট্র্যাপ সিএসএস এ দেওয়া আছে। সো ওটা আর লাগবে না। ক্রস ব্রাউজার রেন্ডারিং এর জন্য আর তেমন কোনো সমস্যা হবে না। কন্টেইনার্স, এবার আসি কন্টেইনার্স থেকে শুরু করি। আমার একটা ওয়েবসাইট যখন আমরা করি, সাপোজ আমি একটা ডিজাইন পেইন্ট করি, এটা আমার ব্রাউজার এখান থেকে শুরু, এটা এখানে শেষ। তো আমার ওয়েবসাইটটা এখান থেকে শো করবে। আসলে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের কন্টেইনার, যেটা আমরা এতদিন র্যাপার হিসেবে দেখেছি বা কন্টেইনার হিসেবে দেখেছি, যেটার একটা নির্দিষ্ট উইড থাকবে, মাঝখানে থাকবে। তো এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের কন্টেইনার। সো বুটস্ট্র্যাপ এরকম একটা কন্টেইনার দেয়, আমরা যেভাবে করে নেই বুটস্ট্র্যাপ একটা কন্টেইনার দেয়। তো ফিক্সড উইথ কন্টেইনার হচ্ছে কন্টেইনার। ফিক্সড উইথ বলতে কি একটা নির্দিষ্ট উইড থাকবে, আমরা একটা নির্দিষ্ট উইড করি। আরটা হচ্ছে ফুল উইড, সাপোজ আরটা হচ্ছে ফুল উইড। এটা আমি এটা কালার অন্যটা দিলাম, ঠিক আছে। একটা ফুল উইড, একটা হচ্ছে ফিক্সড উইড। সো এই ফিক্সড উইড কন্টেইনারের ক্লাস হচ্ছে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে কন্টেইনার, যার উইড হচ্ছে 1170। বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন রকম। এই স্ক্রিনে হচ্ছে 1170, এই ছোট স্ক্রিন 1024 এর স্ক্রিনে হচ্ছে 970, ট্যাবলেটে গিয়ে 750, এরপর এগুলোতে অটো, ঠিক আছে। এরপর এগুলোতে হচ্ছে কি অটো। সো এটা হচ্ছে কি কন্টেইনার বুটস্ট্র্যাপ ক্লাস। আর আমরা যদি ফুল এইট ওয়েবসাইট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই ফুল এইট ওয়েবসাইট করলে তো অবশ্যই দুই পাশে কি 15 পিক্সেল 15 পিক্সেল বা 30 পিক্সেল 30 পিক্সেল কালি অবশ্যই রাখবো, কারণ স্ক্রিনের শুরু থেকে যদি কন্টেন্ট শুরু হয় তাহলে আমরা বুঝতে পারবো না। তো বুটস্ট্র্যাপও এরকম একটা ক্লাস দিচ্ছে ফুল এইট কন্টেইনারের জন্য, সেটার নাম হচ্ছে কন্টেইনার ফ্লুইড। সো আমি দুইটার একটা উদাহরণ এখানে দেখি। তো স্টাইল সিএসএস যেহেতু কল করেছি, তো আমরা একটা একটা ক্লাস দিয়ে নিই, নাম দিলাম পিঙ্ক, বোঝার সুবিধার্থে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রে কালার দিই, গ্রে দিই বোঝার সুবিধার্থে। এই ক্লাসটা নিয়েছি, হ্যাঁ। আর একটা স্টাইল দেই, সেটা হচ্ছে মার্জিন বটম 30 পিক্সেল। এনিওয়ে আমি দিয়ে নিলাম। এখন আমি করছি যে কন্টেইনার, প্রথম ক্লাস হচ্ছে কন্টেইনার, ঠিক আছে। এরপরের কন্টেইনারের মধ্যে আমি নিলাম হচ্ছে ডিপ ক্লাস গ্রে, আমি জাস্ট গ্রে এর মধ্যে আমি গ্রে দিলাম, ওকে। আরেকটা ক্লাস, আরেকটা ডিপ সেম কন্টেইনার ফ্লুইড দিলাম। এবার আমি আমার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি যে আমার ওয়েবসাইট কেমন দেখাচ্ছে। দেখেন কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার হচ্ছে এটা, যেটার একটা নির্দিষ্ট উইড আছে এবং সেন্টার্ড আছে। কন্টেইনার ফ্লুইড হচ্ছে এটা, যেটা দুই পাশে 15 পিক্সেল কিন্তু ফুল উইড। আমি এবার কন্টেইনার ফ্লুইড ফুল উইড, হ্যাঁ, স্ক্রিনে ফুল উইড দখল করছে, দুই পাশে কি 15 পিক্সেল 15 পিক্সেল প্যাডিং আছে। এরপর কন্টেইনার হচ্ছে কি নির্দিষ্ট একটা উইড দখল করছে, দুই পাশে 15 পিক্সেল 15 পিক্সেল খালি আছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি মূলত কন্টেইনার। সো কন্টেইনার ব্যাপারটা ক্লিয়ার। তো আমরা বুটস্ট্র্যাপ আমাকে একটা কন্টেইনার দিচ্ছে, সো আমাদেরকে কন্টেইনার নিয়ে আর ইয়ে করা লাগছে না। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা হচ্ছে গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম আমরা যেটা বলছিলাম, বুটস্ট্র্যাপ 4টা ডিভাইস নিয়ে কাজ করছে। সেটা হচ্ছে একটা এক্সট্রা স্মল ডিভাইস, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস। লার্জ ডিভাইস কোনগুলো? 1200 পিক্সেলের উপরে যেসব ডিভাইস, সেগুলো হচ্ছে লার্জ ডিভাইস। আর 992 থেকে শুরু করে অ্যাকচুয়ালি 992 পিক্সেলের উপরে, উপরে বলবো না, 1024 পর্যন্ত যতটুকু যায়, 992 এর থেকে শুরু করে 1024 পর্যন্ত যতটুকু আছে ঠিক ততটুকু, অথবা এইটুকু বলা যায় যে 1200 পিক্সেল পর্যন্ত, 992 থেকে 1199 পর্যন্ত, হ্যাঁ, এটুকু বলা যায়। এটা হচ্ছে কি মিডিয়াম ডিভাইস। এরপর 768 থেকে 900 991 না, অ্যাকচুয়ালি 969 হবে। 91 হলে সেই ডিভাইস তো এইটা পাবে, তাই না? 969। এনিওয়ে এই স্মল ডিভাইস, এটা থেকে 768 থেকে শুরু করে 969 ডিভাইস 69 পর্যন্ত হচ্ছে কি স্মল ডিভাইস, যেটা ট্যাবলেট। এরপর এটা থেকে নিচের দিকে যা আছে, 768 থেকে নিচের দিকে 0 পর্যন্ত যা আছে সবগুলা হচ্ছে এটা, যার ওয়েট হচ্ছে কি কন্টেইনার ওয়েট হচ্ছে অটো। তো প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেইনার উইড আছে। কন্টেইনার ক্লাস যেটা আমরা ইউজ করছি
সে স্ক্রিন ভেদে এই উইড গুলা কি হবে, চেঞ্জ হবে। যেমন মোবাইলে আসলে সে অটো হবে, নর্মালি ট্যাবলেটে গেলে 750, মিডিয়াম ডিভাইসে 970 এবং লার্জ ডিভাইসে 1170। এইগুলো হচ্ছে কি কন্টেনার উইড। সো আমরা যদি একটা চেক করে দেখি যে কন্টেনার উইড, দেখেন এটা কিন্তু মোবাইল ডিভাইস, এবং মোবাইল ডিভাইসে কন্টেনার উইড কি দেখেন, কন্টেনারে কোনো উইডই নেই। অটো 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 সবকিছু অটো, মার্জিন লেফট, মার্জিন রাইট, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, শুধু প্যাডিং লেফট, প্যাডিং, ঠিক আছে। এবার দেখেন এটাও মোবাইল, এটা এসে হচ্ছে কি, এটা এসে কি ট্যাবলেট। সো ট্যাবলেটের ওয়েট দেখেন 750। এরপর হচ্ছে কি অ্যাকচুয়ালি ম্যানুয়ালি দেখতে হয় 970 মিডিয়াম ডিভাইস। এরপর হচ্ছে লার্জ ডিভাইস, ঠিক আছে। আমি ফুল ডিভাইসটা নিয়ে আসলাম, লার্জ ডিভাইস হচ্ছে কি, এবার দেখেন লার্জ ডিভাইস 1170, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেইনার, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম ওয়েট নিবে। এবার আসি গ্রেড, বুটস্ট্র্যাপ কয়টা গ্রেড, কয়টা কলামে, অ্যাকচুয়ালি কন্টেইনারকে কয়টা কলামে ভাগ করে। কন্টেইনার, এটা তো কন্টেইনার। তো আমাকে কন্টেইনারকে নিয়ে কাজ করতে হলে কন্টেইনারকে ভাগ করতে হবে বিভিন্ন রকম, বিভিন্ন ভাবে, রোতে ভাগ করতে হবে, কলামে ভাগ করতে হবে। তো এখন বুটস্ট্র্যাপ যেটা করে সেটা হচ্ছে এই একটা কলামকে, এই একটা কন্টেইনারকে 12টা কলামে ভাগ করে। বুটস্ট্র্যাপ 12টা কলামে ভাগ করে। সাপোজ আমি একটা ফটোশপ ফাইল, অ্যাকচুয়ালি ফটোশপে এখানে আমার গ্রিড গুলো অঙ্কন করা আছে, ঠিক আছে, গ্রিড গুলো অঙ্কন করা আছে, বুটস্ট্র্যাপের গ্রিড সবগুলাই। এখান থেকে শুরু করে আমার কন্টেনার শুরু এবং কন্টেনার শেষ হচ্ছে এখানে 1170 পিক্সেল বরাবর, কি 1170 পিক্সেল। এবং বুটস্ট্র্যাপ যেটা করে, বুটস্ট্র্যাপ হচ্ছে বুটস্ট্র্যাপের কলাম 12টা। তো বুটস্ট্র্যাপের কলাম, এইটা একটা কলাম, এখান থেকে শুরু করে এইটুক, দেন এইটা একটা কলাম, এটা একটা কলাম, এভাবে ঠিক 12টা কলাম আছে, 12টা কলাম, 12টা কলাম নিয়ে একটা কন্টেনারকে সে কি করে ডিভাইড করে। এরপর প্রত্যেকটা কলামের মাঝখানে আরেকটা কলামের থেকে আরেকটা কলামের দূরত্ব হচ্ছে 30 পিক্সেল। অ্যাকচুয়ালি এই 30 পিক্সেল কিভাবে আসছে, এই 30 পিক্সেল যেটা সেটা হচ্ছে মূলত এটাকে গাটার উইড বলে বুটস্ট্র্যাপে। তো এই 30 পিক্সেল হচ্ছে দুই ভাগে ভাগ করছে, 15 পিক্সেল 15 পিক্সেল, যেটা প্রথম 15 পিক্সেল হচ্ছে এই কলামের প্যাডিং লেফট, প্যাডিং রাইট, আর সেকেন্ড 15 পিক্সেল হচ্ছে এই কলামের প্যাডিং লেফট। তো এইভাবে প্রত্যেকটা কলামের প্যাডিং লেফট এবং রাইট 15 পিক্সেল করে 30 পিক্সেল কি আছে, প্যাডিং আছে প্রত্যেকটা কলাম। গার্ডার উইথ 30 পিক্সেল, 15 পিক্সেল অন ইচ সাইড অফ এ কলাম। প্রত্যেকটা কলামে কি 15 পিক্সেল করে 30 পিক্সেল প্যাডিং আছে। তো আমি আরেকটা ক্লাস বোঝার সুবিধাতে নিলাম পিঙ্ক, হালকা পিঙ্ক দিলাম, এবং মার্জিন বটম। তো আমি HTML এর এখানে যেটা গ্রেপ ড্রিপ, ঠিক আছে, ওই ড্রিপের মধ্যে আমি কয়েকটা কলাম নিই আগে। সাপোজ কল MD1, এবং এটা হবে 12টা কলাম। সাপোজ এক কলামে 12টা আমি দিলাম, এর মধ্যে ডিফ হবে পিঙ্ক কালারের ডিফ, এবং তাদের মধ্যে একটা টেক্সট H1, অথবা জাস্ট দিলাম পিঙ্ক, এটুকু দিলাম, কল MD1। ও shit, বোঝা যায় না। আমি কি করছি, কল MD1 এ 12টা কলাম, 12টা ডিপ দিয়েছি, প্লাস প্রত্যেকের মধ্যে আবার পিঙ্ক কালার ডিপ নিয়েছি, যাতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি বুঝতে পারি। তারপর প্রত্যেকটাতে একটা পি নিয়েছি, 12টা কলাম। একটা কন্টেনার কিভাবে ভাগ হচ্ছে, এটা হচ্ছে মূলত ভাগ। কল এমডি, কল 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 কল, এভাবে 12টা কলাম, এবং প্রত্যেকটাতে মধ্যে কি 30 পিক্সেল করে খালি আছে। এবং এখানে যেখানে রিসিভ করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রথম যে কলামটা,
প্রথম যে কলামটা আছে তার মধ্যে কিন্তু লেফট 15 পিক্সেল আছে, ঠিক শেষেরটাও 15 পিক্সেল আছে। এবং এখানে কন্টেনার শুরু হয়েছে কোথা থেকে দেখেন, কন্টেনার শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে কন্টেনার শুরু। হ্যাঁ, এই জায়গা থেকে কন্টেনার শুরু, প্লাস 15 পিক্সেল তার প্যাডিং, কন্টেনারের প্যাডিং, তারপর আবার 15 পিক্সেল প্যাডিং পাচ্ছে কলামের প্যাডিং। তো এই যে 30 পিক্সেল জায়গায় খালি পড়ে যাচ্ছে, এটার কারণে কি হয়, আমার 1170 পুরাচ্ছে না, পুরোচ্ছে, আমার 1170 হচ্ছে না। তো এখন বুটস্ট্র্যাপ আরেকটা ক্লাস দিয়েছে যার নাম হচ্ছে রো। রো এর কাজ হচ্ছে মার্জিন লেফট -15 পিক্সেল, মার্জিন রাইট -15 পিক্সেল। দ্যাট মিনস সে যত বড়ই হোক দুই পাশে মাইনাস করবে 15 পিক্সেল করে। তার মানে সে এখান থেকে 15 পিক্সেল কি সরাই ফেলবে। আমি যদি মাইনাস করি, এই 15 পিক্সেল মাইনাস হলে কি আরেকটা 15 পিক্সেল উপরে আসবে না, তাহলে কি 15 পিক্সেল কি সরে আসবে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে রো রো রেডি করব, একটা কলামের, প্রত্যেকটা কলাম একটা রো এর মধ্যে থাকবে। এই রো এর কাজ কি, রো এর কাজ হচ্ছে মার্জিন লেফট -15 পিক্সেল। এখন দেখেন এটা নরমালি এখান থেকে শুরু হওয়া আছে, এখান থেকে আমি মাউস রাখলাম, রিফ্রেশ করলাম এবং শুরু কোথায় হয়েছে দেখছেন। এমন রো এর আরো একটা কাজ সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্স। আরো একটা কাজ কি, ক্লিয়ার ফিক্স। এতক্ষণ ব্যাকগ্রাউন্ডটা গ্রেটা পায় নাই, কারণ কল এমডি 1 যখন নিয়েছি প্রত্যেকটা ফ্লোট লেফট অবস্থায় আছে, কল এমডি 1 ফ্লোট লেফট অবস্থায় আছে। প্যারেন্টের হাইট কি হয়ে গেছে, 0 হয়ে গেছে, কারণ প্যারেন্টে কি ছিল, প্যারেন্টে ছিল আমার ডিপ, কন্টেনার থাকলে তাও একটা ছিল, প্যারেন্টে যেহেতু আমার ডিপ ছিল তখন কি সে হাইটটা 0 পেয়েছে, তো কালারটা পায় রেখে। এখন যখন রো দিয়েছি, রো কি হচ্ছে ক্লিয়ার ফিক্স একটা সাইজ পেয়েছে, তাই না। এনিওয়ে রো এর কাজ হচ্ছে মার্জিন লেফট -15 পিক্সেল করা। দেখেন সে -15 পিক্সেল করে একদম কন্টেনার যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকে আমার কলামটাকে শুরু করেছে। সো ফার্স্ট আমার কন্টেনার, তার দুই পাশে 15 পিক্সেল প্যাডিং, দেন আমার কলাম। এখন কলাম যেটা করছে প্রত্যেকটা ইচ 15 পিক্সেল প্যাডিং আছে দুই পাশেই, ঠিক আছে। সো কলাম কয়টা, 12টা কলাম। তো 12টা কলামে একটা কলামের উইডথ হচ্ছে নরমালি লার্জ স্ক্রিনের জন্য একটা কলামের উইডথ হচ্ছে আপনার 62 পিক্সেল মতো, 62 উইথাউট প্যাডিং, নরমালি 97 পিক্সেল। আমি 30 পিক্সেল প্যাডিং এ বাদ দিলাম, তাহলে 62 সামথিং এরকম কিছু হয়, 62 67। হ্যাঁ, তো এই যে এই অ্যাকচুয়ালি এই ম্যাথটা আপনাকে মনে রাখতে হবে। এখন সাপোজ আমি একটা ডিজাইন করব, সেটা হচ্ছে কন্টেইনার তো গেল, তার মধ্যে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে call_md6 দেন call_md6, ঠিক আছে। আমি সেম এই অংশটা কপি করি, এর নিচেটাতে আমি call_md6 নিব, সাপোজ এইখানে রো এর মধ্যে যেটা আছে, আমি এটাকে call_md6 করে দিলাম এবং সেম 6 আবার নিলাম, call_md6, ঠিক আছে। তো এখন দেখেন কিভাবে ভাগ করছে, 50%, 50%। বুটস্ট্র্যাপের উইড দেওয়া আছে কন্টেনার ক্লাসে, এরপর কলামে কোনো উইড দেওয়া নাই। যে উইড গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পার্সেন্টেজ আকারে, পার্সেন্টেজ আকারে, পিক্সেল আকারে কোনো উইড দেওয়া নাই। এখানে দেখেন বুটস্ট্র্যাপ call_md6 এর যে স্টাইলটা, আমি বুটস্ট্র্যাপ সিএসএস এ গেলাম, তাদের call_md6, এখানে দেখেন বুটস্ট্র্যাপের call_md এর যত কি আছে, যত স্টাইল আছে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা কলাম call_md1, call_md2, call_md3, call_md4 এভাবে call_md12 পর্যন্ত ফ্লোট লেফট সবগুলো লেফটে আছে। এবং এরপর প্রত্যেকটা কলামের কি আছে আলাদা করে উইড দেওয়া আছে, যেমন call_md12, দ্যাট মিনস 12 মানে 12 কলাম মিলে হচ্ছে, তারপর 100% অবশ্যই 100%। দেন এভাবে পার্সেন্টেজ অনুযায়ী বা 100% কে 12 ভাগে ভাগ করে যত আসে যেরকম আসে ঠিক ওভাবে ভাগ করে করে এটা কি করছে আলাদা করছে। 11 হচ্ছে কি 91 পয়েন্ট সামথিং, এভাবে 6 হচ্ছে 50%,
ছয় ছয় 12 হয়, 12 ভাগ হচ্ছে 2 ভাগ হয়, 2 ভাগ করলে হয় কি 6 এবং 6, এবং 6 এর ওয়েট হচ্ছে 50%। তো এভাবে ভাগ করছে। এখন সাপোজ আমি চাচ্ছি যে কল MD6 কে 2 ভাগে ভাগ করতে, তাহলে কিভাবে করতে হবে? 3 3 না, অবশ্যই কল MD6, কারণ 3 3 তে পার্সেন্টেজ কিরকম? কলাম ডি 3 এর পার্সেন্টেজ হচ্ছে 25%। তো কলাম ডি 6 কে যদি আমি 2 ভাগে ভাগ করতে যাই, তাহলে সে 20, আবার তো 50% লাগবে, তাই না? সো প্রতিটা কলাম, সেটা কল 1 হোক, সেটাকেও যদি 2 ভাগ ভাগ করতে হয়, আপনাকে কলাম ডি 6 ইউজ করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যত কলামের হোক, কলাম ডি 6 যদি একটা কলাম হয়, সেটাকে আমি যদি আবার ভাগ করতে যাই, সেটাকে আবার 12 কলামে ভাগ করে আমাকে ভাগ করতে হবে আমি কত ভাগে ভাগ করতে চাচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা কলামকে 12 ভাগে হিসেব করে, 12টা কলাম হিসেব করে আপনাকে ভাগ করতে হবে। তার মানে কলাম ডি 6 কেও যদি আমি ভাগ করতে যাই 6 6, 2 ভাগে ভাগ করতে গেলে, 4 ভাগে করতে গেলে 3 3 3 3, 3 ভাগে করতে গেলে 4 4 4, এইভাবে। তো ব্যাপারটা ক্লিয়ার? কোন কলামের মধ্যে কেন আবার রো নিব? মানে কলাম ডি 6 এর মধ্যে যদি আমি ভাগ করি, কলাম ডি 6, কলাম ডি 6 আবার 2 ভাগে ভাগ করলাম, সেক্ষেত্রে কি হবে? 50%। কোনো পিক্সেল আবার প্যাডিং পাবে না। এই প্যাডিংটা যদি আমার ইউজ করতে হয়, তাহলে রো নেব না। যদি ইউজ না করতে হয়, আমার লাগবে না এই প্যাডিংটা, তাহলে অবশ্যই রো লাগবে। আপনি এই 15 পিক্সেল প্যাডিং কলাম দিয়ে দিবে আমাকে। যেমন আমি এখানে ইউজ করলাম কলাম ডি 6 এর মধ্যে এই যে পিঙ্ক ডিপটা আছে, আমি এর মধ্যে কল এমডি 6 এবং আরেকটা 6 নিলাম, দুইটা। ঠিক আছে, এবং তাদের মধ্যে আমি ডিপ গ্রে দিলাম, যাতে বুঝতে পারি কলাম ডি 6 কোনটা। গ্রে, সেম কাজটা আমি এখানেও করি। এবার দেখেন, এটাকে আমি 2 ভাগে ভাগ করেছি, কলাম ডি 6, কলাম ডি 6। এই যে 15 পিক্সেল স্পেস দেখতে পাচ্ছেন, এই 15 পিক্সেল স্পেস কিসে থেকে আসছে? এই 15 পিক্সেল স্পেসটা আসছে হচ্ছে এই যে কলাম ডি 6, কলাম ডি 6 থেকে। এই স্পেসটা যদি আমার ইউজ করা লাগে, আই মিন আমার লাগবে, তাহলে তাহলে রো ইউজ করা লাগবে। যদি আমার এই স্পেসটা ইউজ করা না লাগে, তাহলে আমাকে যেটা করতে হবে রো। আমি পিঙ্কের সাথে দিয়ে দিচ্ছি, তখন আবার পিঙ্ক বাইরে যাবে গা। আমি পিঙ্কের পর একটা ডিপ নিলাম রো এর জন্য, কলাম ডি 6 এখন কি শুরু থেকে শুরু, কলাম ডি 6 শেষে গিয়ে শেষ। তার মানে কি এই 6 যত বড়, ঠিক এই দুইটাকে আমি তত বড় ভাগ করলাম, মাঝখানে 23 পিক্সেল খালি রেখে। ব্যাপারটা ক্লিয়ার? জাস্ট যদি 15 পিক্সেল প্যাডিং গুলা ইউজ করা না লাগে, তাহলে অবশ্যই রো দিতে হবে। যদি ইউজ করা লাগে, তাহলে রো না দিলেও হবে। তো এবার এটা হচ্ছে কি নেস্টেড এর বিষয়। এটাকে বলা হয় ক্লাস নেস্টেড বা অ্যাকচুয়ালি কলাম নেস্টেড। কলামের মধ্যে কলাম, কলামের মধ্যে কলাম। তো এখানে প্রত্যেকটা কলামকে, আমি আবারও বলছি, প্রত্যেকটা কলামকে আবার 12 ভাগে ভাগ করেই, 12 ভাগে ভাগ করে আপনাকে কি করতে হবে? ভাগ করতে হবে যে কত কলাম আপনি নেবেন, 12টা কলাম হিসেব করেই ভাগ করতে হবে। তো আমি যদি এর মধ্যে 6 কেও যদি 2 ভাগে ভাগ করতে যাই, তাকেও আবার কি করতে হবে? কলাম ডি 6, কলাম ডি 6 করা লাগবে। এই হচ্ছে বিষয়। তো বুটস্ট্র্যাপে গ্রেড হচ্ছে মূলত এটা। এখন আসি, আহ, এখানে বিভিন্ন ধরনের ক্লাস দিচ্ছে, আমরা ইউজ করছি কলাম ডি 6। এটা হচ্ছে এলজি, এটা হচ্ছে এসএম, এটা হচ্ছে অ্যাক্সেস। ঠিক আছে, তো আমি এটা থেকে বের হয়ে আসি। এনিওয়ে, আমি এটা থেকে বের হয়ে আসলাম, কলাম ডি 6, কলাম ডি 6 এই অবস্থায় আছে। এনিওয়ে, এবার আমি বিভিন্ন কলাম গুলার সম্পর্কে, কলাম গুলার প্রিফিক্স সম্পর্কে বলি। অ্যাক্সেস, এসএম, এমডি, এলজি। অ্যাক্সেস হচ্ছে স্মল ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস। এসএম হচ্ছে ট্যাবলেট ডিভাইস, স্মল ডিভাইসে। এমডি হচ্ছে মিডিয়াম ডিভাইস, আমরা নর্মালি ডিজাইনটা মিডিয়ামে করছি। আর এলজি হচ্ছে লার্জ ডিভাইস। তো এখানে কোনটা কোন সময় ইউজ করবো বা কিভাবে ইউজ করবো, বা কোনটা কোন স্ক্রিনে গিয়ে সাপোর্ট করবে করবে না, এটা একটা বিষয় আছে। তো যদি এখানে আমি বলি, এখানে আমি কয়েকটা স্ক্রিন অঙ্কন করি। সাপোজ এটা হচ্ছে আমার লার্জ স্ক্রিন, এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিন, এটা হচ্ছে ট্যাবলেট, এবং এটা হচ্ছে মোবাইল। ঠিক আছে, তো আমরা চারটা নিলাম, অ্যাক্সেস, এসএম, এমডি, এলজি। তো এবার আমি একটা ওয়েবসাইট করি, যেমন যে এলজি দিয়ে করলাম, কল এলজি, এটাকে এলজির জন্য করেছি।
তো এটা কি এখানে সাপোর্ট করবে? ভালো করে করবে না। এলজিটা আরো বড় করি আমি, তাহলে বুঝতে পারবে। সাপোর্ট করবে? করবে না। দ্যাট মিনস এলজি ক্লাসটা তার নিচের কোনো ডিভাইসে সাপোর্ট করবে না। যদি আমরা একটা অ্যাক্সেস দিয়ে করি, কোনো একটা ডিজাইন অ্যাক্সেস দিয়ে শুরু করি, তাহলে অ্যাক্সেসের যে ক্লাস সেটা কি প্রত্যেক জায়গায় সাপোর্ট করবে। তার মানে আমি এখানে যেটা ইউজ করছি যে কল এমডি6 কল এমডি6, ঠিক আছে, এই জায়গায় কল এমডি6 কল এমডি6 এটাকে যদি আমি মোবাইলে যাই তাহলে কি হবে? উপরে নিচে উপরে নিচে উপরে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কল এমডি কল এমডি কল এমডি। সো এমডির যেগুলো সেগুলো যদি আমি এমডির নিচে চলে যাই তাহলে সবগুলাই একটার নিচে একটা একটার নিচে একটা শো করবে, ঠিক আছে। দেখেন 100% একটার নিচে একটা একটার নিচে একটা, ঠিক আছে। এবার আমি যদি এটাকে অ্যাক্সেস করে দেই, অ্যাক্সেস, অথবা আমি সবগুলোকে অ্যাক্সেস করে ফেলি, এমডি যতগুলো আছে সবগুলো রিপ্লেস হবে অ্যাক্সেস। আমি এমডি সবগুলোকে অ্যাক্সেস করছি, ঠিক আছে। এবার দেখেন অ্যাক্সেস যেটা হয় নরমালি আমি যখন একদম ছোট যাব তখনও কিন্তু কি তারা পাশাপাশি আছে, অ্যাক্সেস দেখতে পাচ্ছেন। একদম ছোট হলে অ্যাকচুয়ালি জায়গা নেবেন, প্যাডিং সবগুলো ইন্ডিভিজুয়াল 30 পিক্সেল প্যাডিং করে। এমনকি এটা হচ্ছে কি অ্যাক্সেস প্রত্যেকটা পাশাপাশি আছে। তো স্ক্রিনে গিয়েও আমি বলে দিয়েছি অ্যাক্সেস 1 অ্যাক্সেস 1 অ্যাক্সেস 1, তার মানে 12 কলাম না হওয়া পর্যন্ত এটা পাশাপাশি থাকবে, ঠিক আছে। এরপর আর অ্যাক্সেস এর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসে দেখেন কল অ্যাক্সেস 6 এর উইথ কত 50%, সো সে এসএমও গিয়েও 50%, মিডিয়ামও গিয়েও 50%, লার্জে গিয়েও 50%। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। কল অ্যাক্সেস যদি আমি ইউজ করে শুরু করি স্টাইল করা তাহলে আমার বিভিন্ন পোর্শনে গিয়ে আমি ইজিলি কি রেসপন্সিভের বিষয়টা সেরে ফেলতে পারি। তো এটা একটা বিষয়। তো এরকম হচ্ছে কি এসএম তার নিচেরটাতে কাজ করবে না, এসএম তার নিচেরটাতে কাজ করবে না কিন্তু তার উপরের গুলাতে কাজ করবে, মিডিয়াম তার নিচের গুলাতে কাজ করবে না কিন্তু এলজি তে গিয়ে কাজ করবে, ঠিক আছে। এই হচ্ছে একটা বিষয়। এবার আসি ক্লাস নেস্টেড এর বিষয়। ক্লাস নেস্টেড এর বিষয়, তো আমি ডিজাইনটা একটু চেঞ্জ করি যে এটা হচ্ছে আমার কন্টেইনার এবং আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এটা এলজি ডিজাইন করছি, দুইটা পার্ট এমডি6 এমডি6, ঠিক আছে। আচ্ছা আমি আরো ছোট করে করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার। মনে করেন এটা লার্জ স্ক্রিনের জন্য করছি, এটা মিডিয়াম স্ক্রিনের জন্য করছি, এটা স্মল, এটা হচ্ছে মোবাইল। তো এটা আমার কন্টেইনার, সবগুলাতে আমি একটা কন্টেইনার করে ফেলি। আচ্ছা এটার না এটা ঠিক আছে, এনিওয়ে এটা কালারটার জন্য আমি করে দিলাম, হ্যাঁ ওকে ফাইন। এটা আমার কন্টেইনার এন্ড আমার লার্জ স্ক্রিনে একটা স্টাইল আছে সেটা হচ্ছে কল এন্ড দি 6 কল এন্ড দি 6 দুটো পাশাপাশি, আবার মিডিয়ামও সেম কল এন্ড দি 6 কল এন্ড দি 6 দুটো পাশাপাশি। আর এখানে দুটো কি উপরে নিচ, অথবা আমি এটা করি যে এখানে উপরে নিচ হবে, মিডিয়ামে গেলাম মনে করেন যে উপর নিচ দেখাতে চাচ্ছি, যদি বা এরকম কোন স্টাইল হয় না, মিডিয়ামে উপরে নিচ হবে, স্মলে গিয়ে আবার পাশাপাশি থাকবে, ব্যাপারটা স্মলে গিয়ে ছোট হয়ে যাবে যেখানে উপর নিচ করা উচিত। তারপর আমি জাস্ট একটা বিষয় বোঝানোর জন্য তো কি করলাম একটা ডিজাইন যেটা লার্জে এভাবে আছে, মিডিয়ামে এভাবে হবে, এসএম এ এটা হবে। এখন দেখেন মিডিয়ামে যদি এভাবে হয়, মিডিয়ামও যদি এভাবে হয় তাহলে শুধুমাত্র এই ক্লাসটা ইউজ করলে আমরা সবগুলোতে পাচ্ছি, তাই না। কল এমডি6 কল এসএম6 যদি ইউজ করি তাহলে প্রত্যেকটা স্ক্রিনে আমি কি পাচ্ছি এসএম6 এসএম6। আমি যখন এসএম6 ইউজ করছি এসএম থেকে শুরু করে এখান থেকে শুরু ট্যাবলেট, এখান থেকে শুরু করে প্রত্যেকটা স্ক্রিনে কি আমি একই পাচ্ছি। এখন আমি চাচ্ছি এই মাঝখানের অংশটা কি করতে আলাদা করতে, এই মাঝখানের অংশটা কি হবে কল এমডি যেটা আছে এটাতে মিডিয়াম স্ক্রিনে গিয়ে হবে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, কল 12 হয়ে কলাম 12 হয়ে যাবে,
তো এই অবস্থায় কিভাবে পসিবল যে এটা হচ্ছে ক্লাস নেস্টেড কল md12 কল md12 আমি কি করলাম দেখেন স্মল এর পাশাপাশি মিডিয়ামে উপরে নিচ এখন দেখেন মিডিয়াম কিন্তু আবার লার্জও পাবে তো আমি যদি আবার চাচ্ছি যে লার্জে গিয়ে দুইটা পাশাপাশি হবে তাহলে হবে একবার কল lg6 কল lg6 ব্যাপারটা ক্লিয়ার নেস্টেড ক্লাসের ব্যাপারে তো এরকম অনেক স্টাইল হতে পারে এরকম অনেক কাজ হতে পারে যে বুটস্ট্র্যাপে দিয়ে আমার করতে হচ্ছে বা বুটস্ট্র্যাপ দিয়ে অ্যাকচুয়ালি রেসপন্সিভ সহজ এই জন্য এই ক্লাসগুলো ইউজ করলে আমি বিভিন্ন পোর্শন টাইপ বিভিন্ন স্ক্রিনে বিভিন্ন ভাবে সাজাতে পারছি আমার কন্টেন্ট গুলোকে তো আরো কিছু ক্লাস আছে তো এরপর আসি ক্লাস অফসেটের বিষয়ে অ্যাকচুয়ালি কলাম অফসেটিং এর বিষয় অফসেট হচ্ছে মার্জিন যেটা কাজ করে অ্যাকচুয়ালি মার্জিন এর ব্যাপারে যেমন আমার একটা স্টাইল আছে এরকম আমি ডিজাইন করছি আগে ডিজাইনটা হচ্ছে এমন এখানে সাপোজ কি আছে মনে করেন একটা টাইটেল আছে টাইটেলটা এখানে অথবা আমি একটা কাজ করি এখানে একটা মাঝখানে কি টাইটেল আছে এরপর হচ্ছে কলাম ডি 4 4 করে বা 3 3 করে কি আছে 3 4 4 করে ধরি 4 4 করে তিনটা কলাম আছে সাপোজ এই স্টাইলটা আমরা কিভাবে করব এটা হচ্ছে কি কলাম ডি 12 নেওয়া যায় তারপর কলাম ডি 3 কলাম ডি 3 কলাম ডি 4 কলাম ডি 4 কলাম ডি 4 নেওয়া যায় তাই না কলাম ডি 4 কলাম ডি 4 কলাম ডি 4 নেওয়া যায় তাহলে কি হবে 12 এর শেষ হওয়ার পর কলাম ডি 4 শুরু হবে তাই না এখন স্টাইলটা মনে করেন আমি মার্কআপ এটা অনেকভাবে মার্কআপ করা যায় দুই ভাবে আমি মার্কআপ করছি এটা হচ্ছে কলাম ডি 4 আমি মার্কআপ করব এটা এভাবে এটা কলাম ডি 4 কিন্তু কলাম ডি 4 উপরে থাকবে কলাম ডি 4 উপরে থাকবে তারপর নিচে কলাম ডি 3 কলাম ডি 3 কলাম ডি সরি 4 4 4 শুরু হবে তো আমি মার্কআপটা করি আমি একই রো এর মধ্যে করব ফার্স্ট কাজ টাইটেলের জন্য কল এমডি আচ্ছা প্রথমে একটা ওয়ে দেখাই ফেলি কল এমডি 12 পিঙ্ক আমি টাইটেল দিলাম এটা একটা ওয়ে একই রো এর মধ্যে আমি একাধিক কলাম নিতে পারি কল এমডি 12 এর পর আমার বাকি কলাম শুরু হবে কল এমডি 4 4 4 4 তাহলে মানে কি এটা 12 এটা উপরে থাকবে তারপর নিচের তিনটা হচ্ছে কি পাশাপাশি উপরে থাকবে নিচে থাকবে div class pink call md 4 তো আমি এটাকে কপি করি অ্যাকচুয়ালি তিনটা এখন দেখেন এই মার্কআপটা কেমন call md 12 দেন 4 4 4 এখন এটাকে যদি 4 করি সাপোজ আমার এটা 4 হবে কিন্তু সেন্টার থাকবে ট্যাগটা কি সেন্টার থাকবে তাহলে এটাকে আমি করলাম কি 4 এখন দেখেন 4 করার সাথে সাথে নিচের রো গুলো কি উপরে জায়গা খালি পেয়ে যাচ্ছে সুতরাং 4 4 উপরে চলে গেল এখন আমি চাচ্ছি এটা সেন্টারে আসবে দ্যাট মিন্স সেন্টারে আসবে কি এখানে আসবে এটা সেন্টারে আসবে এই 4 কলাম পর বাদ দিয়ে কি সেন্টার আসবে তো এই ব্যাপারটা হচ্ছে কলাম অফসেট মার্জিন লেফট বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি মার্জিন লেফট আমি চাচ্ছি প্রথম 4 কলাম বাদ দিয়ে শুরু হবে এই কলামটা সেক্ষেত্রে কল অফসেট নাকি এমডি অফসেট এমডি অফসেট কত কলাম বাদ দিচ্ছি 4 আমি 4 কলাম বাদ দিয়ে এই 4 কলাম বাদ দিয়ে এই কলামটা এখান থেকে শুরু হবে তখন নিচে আটটা চলে আসবে এই কলাম কি মার্জিন লেফট পেয়ে গেছে দেখেন এই কলামটা একটা মার্জিন লেফট পেয়েছে ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কলাম অফসেটিং বিষয় সো এখন দেখেন এই যে 4 এটা তো আমার স্টাইলে সাজছে না এই ক্ষেত্রে যেটা হয় রাইট পোর্শনের যে কলাম অফসেট মার্জিন রাইট এটা নাই বুটস্ট্র্যাপে কলাম অফসেট রাইটের দিকে নাই লেফটে থেকে আসে সো এটাকে কি করা লাগবে এই ক্ষেত্রে এই স্টাইলটাকে যদি এভাবে পাইতে হয় তাহলে আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে রো আলাদা করে ফেলতে হবে এই টাইপের স্টাইল গুলোতে কি করতে হবে এটা একটা রো দেন আমি আরেকটা রো নিলাম ডিপ রো এন্ড তার মধ্যে কি আমার এইখানে আবার অফসেট করা যায় সমস্যা ঠিক আছে এই ক্ষেত্রে স্টাইলের জন্য আমার কি করতে হবে রো
আলাদা করতে হবে। যেহেতু আমি চাচ্ছি এটা কলাম ডে 4 থাকবে, এটা 4 অফসেট করেছি, তার মানে 8 চলে গেল, আরেকটা 4 বাকি আছে। তো আরেকটা 4 যদি আমি একই রোতে রাখি তাহলে এই 4 টা অবশ্যই এখানে চলে যাবে। তো এখন আমি যদি চাই যে এটা আলাদা আলাদা থাকবে, তাহলে অবশ্যই এটাকে আলাদা একটা রো, এটাকে আলাদা একটা রো আমাকে ভাগ করে ফেলতে হবে। তো এই বিষয়টা হচ্ছে এরকম কিছু জায়গায় আছে যে লেফট পাশে অফসেটিং করা যায়, কিন্তু রাইট পাশে কোনো অফসেটিং নাই। যে কোনো জিনিস, যে কোনো কন্টেন্ট নর্মালি লেফট থেকে শুরু হয়, নর্মালি লেফট থেকে শুরু হয়। সো লেফট থেকে শুরু করে আমি অফসেট দিয়ে নিয়ে যেতে পারবো, কিন্তু রাইট থেকে শুরু করে নিতে পারবো না। বুটস্ট্র্যাপের সব বিষয় হচ্ছে ফ্লোট লেফট করা। এনিওয়ে, এবার আর কিছু টাইপোগ্রাফি সম্পর্কে বলি। গ্রিড সিস্টেম সম্পর্কে এতক্ষণ দেখেছি যে গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে। এবার টাইপোগ্রাফি সম্পর্কে, টাইপোগ্রাফি বলতে অ্যাকচুয়ালি তাদের কিছু ডিফল্ট ফন্ট সাইজ যেগুলা দরকার, যেমন H1 এর ফন্ট সাইজ কতটুকু হওয়া উচিত, H1 এর, H2 এভাবে। তো বুটস্ট্র্যাপ যেটা করেছে সেটা হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত তাদের নির্দিষ্ট কিছু ফন্ট সাইজ দিয়ে দিচ্ছে, যেমন H1 36, H6 হচ্ছে 12 পিক্সেল, সবগুলাই আবার সেমি বোল্ড। ঠিক আছে, আবার এটাকে আমরা অ্যাজ এ ট্যাগ হিসেবে ইউজ করতে পারি, আবার ক্লাস হিসেবে ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপ যেটা করছে, যেমন আমি এই জায়গায় ইউজ করি, আমি এই কাজটা আচ্ছা এটা করি, হ্যাঁ এটা কি, আমি H1 এর মাধ্যমে এটাকে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবো। H1, আমি বুটস্ট্র্যাপ ইউজ করেছি H1, তো ফন্ট সাইজ কত, 36। তো সাপোজ আমার এটাতে H1 ট্যাগ এর মাধ্যমে আমি নিয়ে এসেছি। সাপোজ আমার একটা ডিভ এর মধ্যে কিছু টেক্সট আছে, এই ডিভ, এই ডিভে কি আছে, একটা পিঙ্ক ডিভ আছে, পিঙ্ক এর মধ্যে কি আছে, টেক্সট আছে। তো এই পিঙ্ক ডিভের টেক্সটের সাইজটাও আমি এই সাইজটা চাচ্ছি, সেক্ষেত্রে আমি H1 চাচ্ছি না, H1 ট্যাগ চাচ্ছি না। সেক্ষেত্রে H1 হিসেবে ক্লাস, H1 কে যদি আমি ক্লাস হিসেবে ইউজ করি, ডিভ এর ক্লাস, তাহলে ডিভ এর মধ্যে যে কন্টেন্টটুকু থাকবে সেটার সাইজ কি, ফন্ট সাইজ H1 এ যেটা দেওয়া আছে সেটা হয়ে যাবে। দ্যাট মিন্স আমি অ্যাজ এ ক্লাস এটাকে অ্যাজ এ ক্লাস হিসেবেও ইউজ করতে পারি, ট্যাগ হিসেবেও ইউজ করতে পারি। তো বুটস্ট্র্যাপ এই সুবিধাটা দিয়ে দিয়েছে। তো এরকম আরো কিছু আছে, যেমন কিছু মার্কআপের কথা বলছে, বডির কথা বলছে, বডিতে বলছে হচ্ছে আইডল ফন্ট সাইজ 14 পিক্সেল এবং লাইন হাইট হচ্ছে 1.428 EM। ঠিক আছে, এটা ইএমএ করছে লাইন হাইটটা। তো এটা হচ্ছে বডির ক্ষেত্রে। আর কিছু মার্কআপ বলছে, যেমন মার্ক ট্যাগটা কিভাবে কাজ করে বুটস্ট্র্যাপে। নরমালি হলুদ কালার তো অবশ্যই দেখায় মার্ক ট্যাগটা, কিন্তু হলুদ কালারটা আরো মনে হয় আর একটু ইয়া হয়, আর একটু ডিপ হয়, কিন্তু বুটস্ট্র্যাপের ডিপটা একটু হালকা, একদম হালকা। ঠিক আছে, তো বুটস্ট্র্যাপ এই মার্ক ট্যাগের স্টাইলটা করেছে নরমালাইজ সিএসএস এর যেটা বলছে। তো ডিলেট ট্যাগ কিভাবে কাজ করে, তো এইগুলো কিছু ট্যাগ দিয়ে দিছে। তো এরপর অ্যালাইনমেন্টের বিষয়ে আছে, অ্যাকচুয়ালি যেগুলো জানা দরকার। অ্যালাইনমেন্ট, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, জাস্টিফাই, নো র্যাপ, এগুলা। তো যেমন টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট সেন্টার দিয়ে দিলে ডিভ এর ক্লাস, আমি এই ডিভে টেক্সট অ্যালাইন সেন্টার চাচ্ছি, কোন ডিভে, এই ডিভে। তো আমি এই ডিভের ক্লাসটাকে কল এমডির সাথে দিতে পারি, অথবা এখানে দিতে পারি টেক্সট সেন্টার, হয়ে গেল। আমি যাচ্ছি টেক্সট রাইট, আমি টেক্সট জাস্টিফাই, যদি বা জাস্টিফাই এখন বুঝতে পারবো না কারণ টেক্সট বেশি নাই। ঠিক আছে, তো টেক্সট বেশি হলে জাস্টিফাইটা বুঝতে পারবো। আমি এখানে পি দিই, একটা পি দিই, আমি লরেন 30 পিক্সেল দিলাম এটাতে। হ্যাঁ, এখন দেখেন এটা শর্টকাট হচ্ছে, ওই যে ইমেজ ইউজ করা থাকলে আপনি লরেম লিখে যত ওয়ার্ড চাচ্ছেন সেই ওয়ার্ডটা দিবেন, দেন ট্যাব দিবেন, ট্যাবে প্রেস করলে হবে। এবার দেখেন আমি এটা করতে যাচ্ছি টেক্সট জাস্টিফাই। ঠিক আছে, জাস্টিফাই হলো। এই হচ্ছে অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপের কিছু সিএসএস যেগুলো টাইপোগ্রাফিতে আসছে, যেমন ট্রান্সফরমেশন প্লাস টেক্সট লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ। তারপর হচ্ছে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, অ্যাব্রিভিয়েশন অ্যাকচুয়ালি টাইটেলের কি বলে এটাকে, বলতে পারেন টুল টিপের মতো করে, বাট অ্যাব্রিভিয়েশন অ্যাবিভিয়ার ট্যাগের ক্ষেত্রে বলতে এনিওয়ে অ্যাড্রেস। আরেকটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ এভাবে যদি ইউজ করি তাহলে আমার স্টাইলটা এভাবে শো করবে। এখানে কি দেখেন, অ্যাড্রেস ট্যাগ শুরু শেষ, দেন স্ট্রং, দেন বিআর, দেন আমার একটা ট্যাক্স, দেন বিআর, দেন আবার ট্যাক্স, দেন বিআর, দেন অ্যাব্রিভিয়ার দিয়ে ফোন নাম্বার। ঠিক আছে, তো এটুকু ইউজ করলে স্টাইলটা এমন অটোমেটিকলি হয়ে যাবে। সো বুটস্ট্র্যাপের এইসব হচ্ছে বুটস্ট্র্যাপের কিছু স্টাইল, যেমন ব্লক কোড।
ব্লক কোটের স্টাইলটা কি নরমালি ডাবল কোটেশন আনা, ব্লক কোট মার্কআপটা নরমালি কি করে ডাবল কোটেশন আনে না। আর বুটস্ট্র্যাপ যেটা করে সেটা হচ্ছে বর্ডার লেফট নিয়ে আসে, এটাও একটা স্টাইল, মানে বুটস্ট্র্যাপ কিছু স্টাইল চেঞ্জ করেছে এই। তো এরকম কিছু আছে যেমন কোড, কিছু কোডের ক্ষেত্রে এইচটিএমএল এর কোড শো করাতে গেলে এই টাইপের। তারপর ট্যাবলস, ট্যাবলে কি আছে নরমালি ট্যাবল কিভাবে কাজ করে, আমি এখানে কন্টেনার ফ্লুইডে একটা ট্যাবল দেই, ট্যাবল টিআর চিডি টু নরমালি হ্যালো, আমি এমনি দিয়ে দিলাম। এখন দেখেন নর্মাল ট্যাবল কিভাবে কাজ করে, এইভাবে ট্যাবল কি রো রো কলাম 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 কলাম, নর্মালি ট্যাবল হচ্ছে এটা। এখন আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে করতে যাবো শুধুমাত্র ক্লাস ট্যাবল দিলে কি হয় দেখেন, শুধুমাত্র ক্লাস ট্যাবল, বুটস্ট্র্যাপ কি করেছে পুরো 100% উইথ ডগল করেছে, প্লাস একটা স্টাইল নিয়ে এসেছে। আমি গ্রে কালারটা তুলে দেই তাহলে আরো, আচ্ছা গ্রে কালার। এবার দেখেন আমি চাচ্ছি ট্যাবলের বর্ডার হবে, ট্যাবল বর্ডার, সে পুরা চারপাশে বর্ডার, চারদিকে বর্ডার, প্রত্যেকটা রো এর কলামের চারপাশে বর্ডার। আমি চাচ্ছি ট্যাবলটা স্ট্রিপড হবে। ট্যাবল স্ট্রিপ বলতে কি, স্ট্রিপ আমরা স্ট্রিপের শার্ট দেখি না, স্ট্রিপ একটা এক কালারের লাইন দিয়ে যে ইয়েটা বলা হয়, স্টাইলটা বলা হয়, এটার নাম হচ্ছে স্ট্রিপ। তো ট্যাবল স্ট্রিপ দিলে কি হয়, একটা রো এক কালার হবে, পরের রোটা সেম উপরে অ্যাকচুয়ালি রিপিট হবে, দুইটা কালার রিপিট হবে বারবার, ঠিক আছে। এখানে কি, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড, আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পাচ্ছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা যদি সরাই দিই তাহলে অ্যাকচুয়ালি কালারটা মূলত বর্ডার টর্ডার সব বোঝা যাবে। এই যে এখন স্টাইল সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে মূলত ক্লাস। ট্যাবল দিলে একটা হয়, ট্যাবল স্ট্রিপ দিলে এটা হয়, ট্যাবল বর্ডার দিলে এটা হয়, ট্যাবল বর্ডারের সাথে আবার স্ট্রিপ ইউজ করলে বর্ডারও থাকবে স্ট্রিপও থাকবে, এটা হয়। এগুলো হচ্ছে ট্যাবল, ওরা ক্লাস দিয়ে দিচ্ছে আমরা ইউজ করতে পারবো, তার মানে কি HTML CSS আর জানা লাগতেছে না, জাস্ট করতে পারলে হবে। তো এই হচ্ছে মূলত ট্যাবলের বিষয়। এরপর ফর্ম, এগুলো ফর্মে আছে কিছু, যেমন এদের মার্কআপটা বরাবর ফর্মের মতো, এদের মার্কআপটা ইউজ করলে এই ফর্মটা পাওয়া যাবে। আমি এই ফর্মে যাচ্ছি না, আপনারা ইউজ করে দেখবেন। দেন বাটনস, কিছু ক্লাস দেওয়া আছে, বাটন ডিফল্ট, বাটন প্রাইমারি, বাটন সাকসেস, বাটন ইম্পো। কেমন হবে এখানে দেখাচ্ছে, নরমালি কোনো কিছু না দিলে বিটিএন থাকলে এটা, বিটিএন এর পাশে বিটিএন ক্লাস ডিফল্ট লাগালে, ডিফল্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে এটা প্রাইমারি এটা। তো এইভাবে ইমেজের স্টাইলের ক্ষেত্রে আসি, ইমেজ রাউন্ডেড, রাউন্ডেড হলে এটা জাস্ট বর্ডার রেডিয়াস পাবে, আর সার্কেল হলে বর্ডার রেডিয়াস 50% পাবে একটা নির্দিষ্ট উইডের ইমেজে। আর ইমেজ থাম্বনেল দিলে এই সুন্দর ইফেক্টটা পেয়ে যাবে, স্টাইলটা পেয়ে যাবে। তো এগুলো হচ্ছে নরমালি বুটস্ট্র্যাপের ক্লাস, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের কাজটাকে আরো সহজ করে দিয়েছে। তারপর কিছু হেল্পার ক্লাস সম্পর্কে বলি। হেল্পার ক্লাস যেমন, আচ্ছা প্রথম হেল্পার ক্লাস বলতে হবে না, যেমন ক্লিয়ার ফিক্স, ফিক্স আমরা যেটাকে ফিক্স করি সেটা ক্লিয়ার ফিক্স হিসেবে আছে বুটস্ট্র্যাপে, ঠিক আছে। তো আমাদেরকে তৈরি করতে হচ্ছে না, এরকম কিছু ক্লিয়ার ফিক্স আছে। আর কিছু আছে শো, আর কিছু আছে হিডেন। আমরা হিডেন ক্লাস ইউজ করলে সেটা ডিসপ্লে নান হয়ে যাবে, শো ইউজ করলে শো। এখন আবার এমনও বিষয় আছে যেমন আমি চাচ্ছি এটা মোবাইলে গিয়ে হিডেন থাকবে, এটা শুধুমাত্র কি মোবাইলে গিয়ে হিডেন থাকবে। তো এই জায়গায় এটা আর শো করবে না, দুইটা শো করবে, এই দুইটা, ঠিক আছে। তো এটার জন্য আমরা ইউজ করতে পারি, এটা তো মোবাইলে গিয়ে শো হিডেন হয়ে যাবে, সো হিডেন অ্যাক্সেস। আমরা যদি মোবাইলের ক্ষেত্রে হিডেন অ্যাক্সেস ইউজ করি তাহলে দেখেন মোবাইলে গিয়ে সেটা নাই, অ্যাক্সেসে গিয়ে কি সেটা আর নাই। তো এই বিষয়ে এরকম এগুলা কিছু ক্লাস আছে, এখানে দেখতে পাবেন। এবার আমি রেসপন্সিভ ইউটিলিটিস এর ক্ষেত্রে দেখি, এটা অ্যাকচুয়ালি রেসপন্সিভ এর ক্ষেত্রে পড়ে আর কি। রেসপন্সিভ করতে গেলে হিডেন অ্যাক্সেস, আমি মোবাইলের হিডেন রাখবো, হিডেন অ্যাক্সেস। আমি এখানে কিছু ক্লাস আছে এগুলো দেখে নেবেন কোনটা কি এরকম আছে। তারপর এখানেও কিছু আছে যেমন ডিসপ্লে, ভিজিবল ব্লক, ভিজিবল ইনলাইন, এগুলা ক্লাস, এটার কাজ হচ্ছে এটা। এনিওয়ে আর সিএসএস সম্পর্কে আমি আজকে আর গেলাম না, সিএসএস বাকিটা আমরা
ইউজ করতে করতে থেকে